আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দিচ্ছি। এই পিনাকি বা পিঙ্কু সে আসলে তার বাবার সন্তানই না। সে শোয়েব আবদুল্লাহ নামে লাহোর প্রবাসী 向驻澳门部队 এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পার করেছে ৫০ বছর। দীর্ঘ এই সময়ে কোনো নির্দিষ্ট দল বা সরকারের হয়ে নয়, বরং দেশের মানুষের উন্নয়নে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে তৈরি হচ্ছে চীনের অস্ত্র কারখানা। এবার যুক্তরাষ্ট্র এবং ভারতের মাথায় হাত। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন। বিশেষ একটি প্রতিবেদন আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দিচ্ছি। আপনারা কখনো ভেবেছেন যে শ্যামল ভট্টাচার্য বগুড়ার একজন কৃতি ব্যক্তিত্ব, উনি অসাম্প্রদায়িক ছিলেন, উনি ওনার মৃতদেহটি পর্যন্ত দান করে গিয়েছিলেন বিজ্ঞানের জন্য। এই শ্যামল ভট্টাচার্য, যার ভাইকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা, যা পিনাকির মা সুকৃতি নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যার একাংশ আপনাদেরকে কয়েকদিন আগে প্রচার করেছিলাম। সেই মানুষের সন্তান পিঙ্কু কিভাবে পাকিস্তান প্রেমী হয়, কিভাবে এই পাকিস্তানি প্রেমী, এই রাজাকার, আলবদর, হিজবুতি, জামাতি এদের দোসর হয়, কিভাবে ৩২ নম্বর ভাঙে, এটা কি কখনো ভেবেছেন? কখনো ভেবে দেখেছেন এটা কিভাবে সম্ভব? কিভাবে সে মুসলমানদেরকে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো বলে সে বিভ্রান্ত করে? আবার নিজেকে সে সনাতনী দাবি করে, কিন্তু আবার সনাতনীর মতো, সাধারণ সনাতনীর মতো বিহেভ তো নাই, বরঞ্চ সাধারণ সনাতনীদেরকে সে মহা বিপদে ফেলেছে। সে কনস্ট্যান্টলি এ সকল উগ্রবাদীদের মুখপাত্রে পরিণত হয়েছে। কখনো কি ভেবেছেন যেটি কিভাবে সম্ভব? সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেব। এই পিনাকি বা পিঙ্কু সে আসলে তার বাবার সন্তানই না। সে শোয়েব আবদুল্লাহ নামে লাহোর প্রবাসী এক HDEO-র ধর্ষণের ফসল। বিখ্যাত সাংবাদিক আমানুল্লাহ খান 12ই অগস্ট 2012 সালে ইত্তেফাকে একটি আর্টিকেল লিখেছিলেন। আমানুল্লাহ খান ছিলেন পিনাকির বা পিঙ্কুর বাবার ঘনিষ্ঠ বন্ধু। ওই দিনই, অর্থাৎ 2012-র 12ই অগস্টে এই আর্টিকেলে দেখবেন যে আমানুল্লাহ খান বলছেন যে শ্যামল ভট্টাচার্য উনি বলেছিলেন ওনার মৃতদেহ উনি দান করে যাবেন, এবং আমরা জানি শেষ পর্যন্ত ওনার মৃত্যুর পর উনি মৃতদেহটি দান করেছিলেন। তা কতখানি ওনাদের ভিতরে ঘনিষ্ঠতা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আর্টিকেলটি পড়লে আপনাদের কাছে স্পষ্ট হবে কিভাবে পাকি বীজ এই পিনাকি, সে তার বাবার সন্তানই না। সে তাই পাকিস্তানি DNA ক্যারি করছে, এবং সে তাই বাংলাদেশে বিশ্বাস করে না। সে তাই বাংলাদেশকে ওই খেলাফতি জোশের দিকে ঠেলে নিয়ে গেছে, বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে। এই আর্টিকেলটি আপনাদেরকে আমি খুব স্লোলি দেখাবো এবং অনেকক্ষণ ধরে আমি স্ক্রিনে রাখবো, যাতে করে আপনারা পড়তে পারেন, পড়ে নেবেন। বুঝলেন তো আসল কারণটি কি? সে কেন বাংলাদেশকে 1971-এর সেই চেতনা থেকে সরিয়ে দিচ্ছে? এরা সব আলবদর, আল শামস, রাজাকারের দোসর, যারা বাংলাদেশের মানুষদেরকে
অত্যাচার করাকে অত্যাচার মনে করে না। সে 1971 সালকে স্বীকারই করে না। এবং এই সেই মানুষরা যারা কিনা 1971 সালে যে আমাদের মা বোনদেরকে যে ধর্ষণ করেছিল পাখিরা, সেটাকে তারা ধর্ষণ তাই মনেই করে না। কারণ এই পিঙ্কু সে নিজে পাখি ধর্ষণের ফসল। এবং শ্যামল ভট্টাচার্য যেমন একটা গ্রেট ম্যান ছিলেন, যে উনি অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু এই ছেলেটিকে নিজের ছেলের মতো করেই বড় করেছিলেন।向驻澳门部队 এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পার করেছে 50 বছর। দীর্ঘ এই সময়ে কোনো নির্দিষ্ট দল বা সরকারের হয়ে নয়, বরং দেশের মানুষের উন্নয়নে সবার সাথেই সমান পররাষ্ট্র নীতি বজায় রেখেছে চীন। সামরিক সরঞ্জাম ছাড়াও এবার বাংলাদেশকে মহামূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে শি জিনপিংয়ের দেশটি। বাংলাদেশকে এমন কয়েকটি হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি চীন হস্তান্তর করেছে যা যুদ্ধে খুবই কার্যকর, বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইল বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ। আমেরিকার সরবরাহ করা এ ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চলতি মাসের শেষেই প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখান থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে আসতে পারে নতুন বার্তা। বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উপস্থিতিতে প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এই তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রে বলা হয়, রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপেড, হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে বেইজিং, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এর আগে 2012 সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজও নৌবহরে অন্তর্ভুক্ত করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে শি জিনপিং এর সাথে বৈঠকেও বসবেন তিনি। তার আগেই দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের এমন ইতিবাচক এক দিক উঠে আসায় প্রত্যাশা বাড়ছে এই সফরকে ঘিরেও। দুই নেতার এই বৈঠকে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পেতে পারে। দেশের প্রতিরক্ষায় চীনের উপর অনেকটা ভরসা রাখে বাংলাদেশ। বাংলাদেশ চীনা অস্ত্রের অন্যতম বৃহত্তম ক্রেতাও। বেইজিং থেকে সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান
এবং ভূমি থেকে আকাশ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র এনেছে ঢাকা। চীন যেসব অস্ত্র বিক্রি করে সেটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের সাথে কোনো শর্ত জুড়ে দেয় না, যা অন্য দেশগুলোর অস্ত্র বিক্রির অন্যতম প্রধান শর্ত থাকে। এছাড়াও বেইজিং অন্যান্য দেশের তুলনামূলক কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে। দর্শক শ্রোতা, ভারতীয় পণ্য বাংলাদেশে বয়কট তুমুল হারে প্রভাব ফেলেছে। বাংলাদেশে নতুন করে চীন এবং পাকিস্তানের পণ্য প্রচার প্রসার এবং কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।